আমি পবিত্র মজুমদার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার সদর উপজেলার বলিহার রাজবাড়ি থেকে। এই বলিহার রাজবাড়ি কিন্তু উত্তরবঙ্গের যে কয়েকটি রাজবাড়ি আছে তার মধ্যে অন্যতম। এবং এই বলিহার রাজবাড়ির যে রাজা ছিল উনি কিন্তু খুবই প্রভাবশালী ছিলেন সেই সময়ে। কিন্তু এই বলিহার রাজবাড়ি বর্তমানে কি অবস্থা, ধ্বংস হয়েছে নাকি ধ্বংসের পথে, কতটুকু যত্নে রেখেছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর হলো নওগাঁ জেলার বলিহার রাজবাড়ি। এই বলিহার রাজবাড়ি কিন্তু অনেক প্রাচীন একটি পুরাতন রাজবাড়ি। এই রাজার অনেক ইতিহাস রয়েছে। বাংলাদেশের নওগাঁ জেলার এক শান্ত নিরিবিলি গ্রাম বলিহার। এই গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী স্থাপনা যা বলিহার রাজবাড়ি নামে পরিচিত। রাজবাড়িটি যেন এক সুদূর অতীতের প্রতিচ্ছবি যা আজও রাজকীয়তা আর জৌলুস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা সেই রাজবাড়ির মেন গেট থেকে এবার ভিতরে প্রবেশ করলাম। সামনে সাদা গেঞ্জি পরা যে লোকটিকে হেঁটে যেতে দেখছেন তিনি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত এই রাজবাড়ি দেখভালের জন্য। তাকে অনেক কথাবার্তা বলার পরে আমরা ভিতরে যাওয়ার জন্য অনুমতি পাই এবং তিনিও রাজি হন। সবশেষে সেই বলিহারের দুইটি ছোট ছোট ভাইকে সঙ্গে নিয়ে আমরা প্রবেশ করেছি এই রাজবাড়ির ভিতরে। তারপর যখন এই মধ্যমণিতে আসলাম তখন তো অবাক হয়ে গেল মাথা। এত সুন্দর ডিজাইন করা রাজবাড়ি, না জানি সেটা সেই সময় আরও কত সুন্দর ছিল, কত নিদর্শন ছিল এই রাজবাড়ির, সেটা কিন্তু এই ভিতরে এসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। কিন্তু এখন এই বলিহার রাজবাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করছি। দুইজন ছোট ভাই আছে, ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কোন দিকে যাবো? বন্ধ মানে কোন দিকে বন্ধ? এটা গেট? হ্যাঁ আমি হোক, কিন্তু এটা পার হওয়া যাবে না। না যাও না, ওই যে লেখা দিতে হচ্ছে না। কোথায়? এই তো ওই তো সেই সময়ের সিঁড়ি, আসলে সিঁড়িগুলো খুব ছোট ছোট। এই সিঁড়ি বেয়ে কিন্তু আসলে উপরে উঠতে হবে। প্রচণ্ড অন্ধকার আপনারা দেখতেই পাচ্ছেন। আর সিঁড়িগুলো দেখেন সেই মুঘল আমলেরই কিন্তু এই ইটগুলো, প্রচণ্ড অন্ধকার। আর এই রাজবাড়িটির দীর্ঘদিন বয়স হওয়ার কারণে এখানে কিন্তু উপরে ওঠা নিষেধ করে দিয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে। যে দুইজন লোক নিয়োগ করা হয়েছে এখানে, ওনারা আসলে উঠতেই দেবেন না, কারণ দেখতেই পাচ্ছেন বর্ষাকাল আর বড় বড় ফাটল ধরেছে এই রাজবাড়িটা, যার কারণে যে কোনো মুহূর্তে যদি ধসে পড়লে তাদের দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন ভাঙা, কত বড় ভাঙা। কারণ ধসে যদি পড়ে আর পড়ার পর যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে সেই দায়ভার কে নেবে বলেন? এই যে দেখতে পাচ্ছেন, আসলে রাজবাড়িটা কিন্তু রাজবাড়ির মতোই অনেক সুন্দর, কিন্তু আর তো যাওয়া সম্ভব না। কেননা দেখেন এই যে গর্ত, কারণ এখান থেকে যদি পড়ে যান কোনোভাবেই কিন্তু আর উঠে আসা সম্ভব না। ওই যে দেখেন উপরে দেখা যায় ছাদ, কিন্তু ছাদে কিন্তু যাওয়া সম্ভব না, খুবই অসম্ভব ব্যাপার। কারণ দীর্ঘদিন হওয়ার কারণে এই রাজবাড়িটার এই অবস্থা হয়েছে দেখেন। কারণ উপরের যে ছাদ সেটা ভেঙে যাওয়ার কারণে বর্ষাকালে বৃষ্টির জল গড়ে কিন্তু এই ফাটাগুলো দিয়ে নিচে আসে। এই যে এই অবস্থা, কোনোভাবেই কিন্তু যাওয়া সম্ভব না। কারণ যদি আমি যাই সেটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। দেখতেই পাচ্ছেন, আসলে আমার খুব ভয় করতেছে। তারপরেও আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই যে প্রত্যেকটা রাজবাড়ির বর্তমান কী অবস্থা। দেখেন একদম কিন্তু গা ছমছমে ভাব। এই যে দেখেন ভূতের বাড়ির মতো। এখন এই রাজবাড়িতে যেখানে দরবার সালিশ, রাজা এবং সেনাপতিদের কিন্তু আনাগোনা ছিল, কত লোক যে যাওয়া আসা করেছে এই রাজবাড়িতে, এবং কত দরবার সালিশ এবং আনন্দ উৎসব হয়েছে, সেটা কিন্তু আজকে এখন এই ধ্বংসের মুখে। দেখেন কি অবস্থা, জরাজীর্ণ অবস্থা। এখানে এই যে আগাছা জঙ্গল, আর ওটা এমন বড় যে ওইটা দেখতেই পাচ্ছেন, ওটা খুবই মানে বিপদগ্রস্ত অবস্থায় আছে। এটা দেখেন যে কোনো মুহূর্তে কিন্তু ওই পাশে ভেঙে পড়বে। তাই এখানে থাকাটা বেশিক্ষণ থাকা উচিত হবে না, তাই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। চলেন, কারণ যদি আমি বেঁচে থাকি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সুন্দর কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আর যদি এখান থেকে পরে আমি আজকে শেষ হয়ে যাই, এরপরে আমি আপনাদেরকে আর কোনো কিছুই দেখাতে পারবো না। তবে এই রাজবাড়ির অনেক ইতিহাস রয়েছে। উত্তরবঙ্গের যতগুলো রাজবাড়ি রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই বলিহার রাজবাড়ি। ঘুটঘুটে অন্ধকার, আসলে এখানে আসার পরে আমি মনে হয় সেই প্রাচীনকালে চলে গিয়েছি। কারণ কোনো বিদ্যুৎ নেই, কোনো লাইট নেই, কোনো কিছু নেই, শুধু প্রাকৃতিক যে এই ন্যাচারাল লাইটটা শুধু সেটাই এখানে রয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো কিছু আর এখানে আপনি পাবেন না। প্রায় এই রাজবাড়ির অনেক
জমাজমি এবং সম্পদ রয়েছে, যেটা এখন সাধারণ লোকজন বা অন্য কোনো লোকজনরা দখল করে নিয়েছে। দেখেন এর ভিতরে কিন্তু আরো অন্ধকার, এর ভিতরে কিন্তু কোনো কিছু দেখা যায় না। যদি আপনাকে বেঁধে রাখে আপনি 7 দিনও এর ভিতর থেকে বেরোতে পারবেন না। মনে হয় সেই সময়ের রুম, দেখেন অনেক বড় রুম। এখানে মনে হয় রাজা বা সেনাপতিরা কোনো দরবার সালিশ এরকম করতো, সেই রুমটা এটা। প্রত্যেকটা রুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রাজবাড়ি আছে, তবে রাজা বা রাজ্য নেই। আছে রাজা ও জমিদারের সময়কার রোপণ করা অনেক বটবৃক্ষ আর তৈরি করা নানান স্থাপনা। শুধু কালের সাক্ষী হয়ে রাজার শাসন আমলের প্রায় 200 বছরের স্মৃতি মাথায় নিয়ে আজও দাঁড়িয়ে আছে নওগাঁ জেলার বলিহার রাজবাড়িটি। ইতিহাস সূত্রে জানা যায়, সম্রাট আত্মরঙ্গজেব কর্তৃক জাগির লাভ করে বলিহার জমিদার প্রতিষ্ঠাতা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। বলিহার জমিদাররা তাদের জমিদারি বিভিন্ন স্থানে নানান স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। জমিদারদের মধ্যে জমিদার রাজেন্দ্রনাথ 1823 খ্রিস্টাব্দে বলিহারের একটি রাজরাজেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি মন্দিরে রাজেশ্বরী দেবীর অপরূপ পিতলের মূর্তি স্থাপন করেন। সেই সময়ে 9 চাকার রথ ছিল এই বলিহার রাজবাড়িতে, আর সেই রথের সুনাম ছিল সারা বাংলায়। এটাও রাজবাড়ি, এই পাশে এটাও না? কালী পূজা হতো? মন্দির গেট কোথায় মন্দিরের? ও আচ্ছা। স্থানীয় শুভ শুভ বলতেছে এখানে নাকি সেই সময় খুব বড় কালী পূজা হতো। তিনি ওর দাদার কাছ থেকে শুনেছেন এখানে কালী পূজা হতো, কিন্তু আসলে এখানে বর্তমান আর হয় না, কারণ এটা দেখতেই পাচ্ছেন ভেঙে একেবারে আগাছা দিয়ে ছেয়ে গিয়েছে। এটা মানে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যতটুকু এই পাশের অংশ ভালো হয়েছে, মানে সেটা আরও ওনারা যতটুকু ভালো আছে তারা যত্ন করে ভালো রাখার চেষ্টা। বন্ধুরা, আমি কিন্তু এখন সেই বলিহার রাজবাড়ির যে মেন ফটক সেখানে দাঁড়িয়ে আছি। আসলে এখন আমি ভিতরে প্রবেশ করব, যে ভিতরের অবস্থা কীরকম। এখানে কিন্তু খুব সুন্দর একটি গেট দেখা যাচ্ছে, এখানে ডিজিটাল একটি সাইনবোর্ডও রয়েছে। আর এই মেন গেটটা বন্ধ, এটা শুধু মানুষ চলাচলের জন্য এই ছোট গেটটা খুলে দেওয়া হয়েছে। আসলে খুব সুন্দর, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখলাম যে এই অত্র এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এটা আসলে খুব ভালো লাগলো যে ভিতরে মন্দির তৈরি হয়েছে রাজবাড়ির ভিতরে, এবং সেই এলাকাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে একটি রথ রয়েছে। আসলে ইতিহাসে কিন্তু এরকমই রয়েছে, বলিহার রাজবাড়ির কিন্তু একটি রথ ছিল, কিন্তু আসলে এটা সেই সময়ের রথ না, এটা অনেক পরে এনারা তৈরি করেছেন অনুষ্ঠানের জন্য। এটা সেই প্রাচীন বা মুঘল আমলের যে এই রাজবাড়ি, সেই মুঘল আমলের রথ কিন্তু এটা না। কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই পাশে কিন্তু আরও একটু মনে হয়, এই পাশে যেটা এই লোহার রডগুলো দেখা যায়, এখানে আরও বাড়ানো ছিল আসলে এই রাজবাড়িটি, সেটা আসলে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর ওনারা যতটুকু সম্ভব সুন্দর করে কেটে ফেলে দিয়ে এটা দাঁড়িয়ে রাখার মতো একটা ব্যবস্থা করেছে। খুবই সুন্দর, খুবই নির্জন। মূলত পক্ষে অনেক রাজবাড়িতে গিয়েছি, এই রকম পরিবেশ আসলে পাওয়া যায়নি। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে ধর্মচর্চার জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। এইরকম কিন্তু আমি অনেক জায়গাতে গিয়েছি, অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু এত সুন্দর আমি সেখানে দেখিনি। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে কিন্তু এই যে হাতির যে মাথা, মানে হাতির আকৃতি করে কিন্তু গেটের বা সিঁড়ির দুই পাশে হাতির সুর দেওয়া হয়েছে। দেখেন, মেন গেট দিয়ে প্রবেশ করে প্রায় 1-150 গজ হেঁটে আসার পরই কিন্তু এইরকম দুই পাশে দুটি মিনার সহ, এটা আসলে সেই সময় মন্দির ছিল না কি ছিল আমি বলতে পারি না। দাদা, এটা কি মন্দির ছিল? রাজবাড়ির এটা মন্দির, তাই না দাদা? এটা কি মন্দির বলতে পারেন? শিব মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। সেই বলিহার রাজবাড়ির রাজরাজেশ্বরী মন্দিরের শিব মন্দির। ভিতরে কি মূর্তি টুর্তি আছে দাদা? মূর্তি পুরাতন মূর্তি না, এমনি বিগ্রহ আছে। মন্দির গোটাটা মন্দির। ও আচ্ছা আচ্ছা। আসলে উনি কিন্তু এখানকার স্থানীয় মনে কর্মরত আছেন আপনি, তাই না দাদা? উনি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কর্মরত আছেন এবং মন্দির দেখাশোনার কাজে উনি নিয়োজিত আছেন। উনি কিন্তু এটা খুব সুন্দর করে পরিচর্যা করছেন। দেখেন, খুব সুন্দর করে পরিচর্যা করছেন। আর এই সেই মন্দিরটা সেই মুঘল আমলের, কিন্তু মুঘল আমলের যে এত সুন্দর নকশা করেছিল এটা দেখলেই বোঝা যায়।
আর রাজাদের রুচি যে এত সুন্দর ছিল, এটার যে গায়ে খোদাই করা নকশা রয়েছে সেটা না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। দেখেন এই পাশেও কিন্তু ওই যে কি জানি একটি মূর্তি ওখানে তৈরি করেছিল, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আসলে অনেক চেষ্টা করেছে, দেখতেই পাচ্ছেন সেখানে লোহার প্যারেক মেরে দিয়েছেন, তারপরে সেগুলো আটকাতে পারেননি। হয়তো বা সময়ের তালে যেহেতু বয়স বেশি হয়ে গিয়েছে যার কারণে ভেঙে পড়ে গিয়েছে। এর ভিতরে কিন্তু সেই শিবলিঙ্গটা এখনো রয়েছে, দেখেন দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গ কিন্তু ভিতরে আছে। আর এই শিবলিঙ্গ সেই মুঘল আমলে সেই রাজা তৈরি করেছিলেন, সেই রাজা নির্মাণ করেছিলেন, এখনো কিন্তু এই অবস্থাতেই আছে। এই পাশে থেকে আরো খুব সুন্দরভাবে দেখা যায়, দেখতেই পাচ্ছেন। দেখেন খুব সুন্দর সেই মুঘল আমলের এই শিবলিঙ্গ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। আর এর যে কারুকাজ খুব সুন্দর করে করা, এই কারুকাজ দেখলেই বোঝা যায় যে সেই সময়ে রাজাদের কত সুন্দর রুচি ছিল। এগুলো আসলে ভেঙে যাচ্ছে, আসলে সেই সময়কার চুন সুরকির কাজ, দীর্ঘদিন হয়ে গেল এটার বয়স প্রায় কয়েকশো বছর, যার কারণে কিন্তু এখনকার যে যত্ন সহকারে সিমেন্ট বালু দিয়ে এগুলো সংরক্ষণের চেষ্টা করতেছে। আমরা এতটাই হিংস্র, আমি অনেক জায়গাতেই বলে থাকি যে কেউ জীবন দেয় রক্ষা করার জন্য, আবার অনেকে সেই সংরক্ষণ ভেঙে ফেলার জন্য জীবন দিয়ে দেয়। মানুষের এত লোভ, আমরা এত লোভী, এটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই কথা বাদ দিয়ে এখন আমরা এই বলিহার রাজবাড়িতে চলে আসি। এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু সিঁড়ি ছিল, সিঁড়ি, হ্যাঁ এই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা যেত এই মন্দিরের আঙ্গিনায়। মন্দিরের আঙ্গিনায় প্রবেশ করার পরে এই সিঁড়িটা দিয়ে আপনি চলে যেতে পারতেন এই সেই মিনারে বা ওখান থেকে পাহারার জন্য মনে হয় ছিল। সেটা আসলে সেই সময় যে কিভাবে ছিল বা কেন করেছিল এটা আমি বলতে পারি না, কিন্তু আমি ধারণা করলাম যে এই পাশে উঠে, কারণ ওখানে দাঁড়ালে ওখানে পুরোপুরি দেখা যাবে সেই মেন গেট পর্যন্ত, এইভাবেই মনে হয় নির্মাণ করা ছিল। আর এই পাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, প্রত্যেকটাই কিন্তু মন্দিরের রুম। দেখেন এই যে দেখতেই পাচ্ছেন সেই মন্দির, বিভিন্ন দেব দেবতাকে কিন্তু বিভিন্ন রুমে খুব সুন্দরভাবে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করেছিলেন সেই রাজা। আর রাজা এত সুন্দর করে এটা তৈরি করেছিলেন যে উনি কোনো সময় ভাবেননি যে এটা একসময় শুধুই সেই ইতিহাসের পাতায় এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। উনি কখনো তো কল্পনাও করেননি যে এই সব কিছু ছেড়ে তাকে এক সময় চলে যেতে হবে। কারণ আমরা কোনো সময় এটা ভাবি না যে আমার পরেও অন্য কেউ আসবে। এই পাশে মনে হয় সিঁড়ি রয়েছে। বাপ রে বাপ, এই মন্দিরের ভিতরে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, এতই অন্ধকার। এ পাশে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে মনে হয় উপরে যাওয়া যায়। হ্যাঁ চলুন তো আমরা একটু উপরে যাই। বাপ রে বাবা, খুবই কষ্ট, মানে হেভি পিচ্ছিল, কারণ বর্ষা হয়েছিল যার কারণে এগুলা এরকম হয়েছে। খুব সুন্দর দেখতে পাইছেন, দেখেন দেখতেই পাচ্ছেন এত সুন্দর। দেখেন সেই সময়ের তৈরি এখনো দাঁড়িয়ে আছে এই বলিহার রাজবাড়ির এই মন্দিরটি। দেখেন সেই মন্দিরের ইট, এগুলো দেখলে কিন্তু বোঝা যায়। এখানে এসে স্থানীয়দের মুখে জানা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ের রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, দরজা জানলা, আসবাবপত্র এবং বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় লুটাররা। আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই রাজবাড়ির যে রাজরাজেশ্বরী মন্দির আছে সেটার দোতলায় এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর ছিল সেই সময়ের এই রাজরাজেশ্বরী মন্দির। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কিন্তু ডিজাইন করা ছিল, তারপরেও কিছু অংশ ভেঙে গিয়েছে, কিছু অংশ এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এগুলো দেখতে কেমন লাগতেছে বলেন তো? মনে হচ্ছে যেন সেই সময়ের কোনো পিরামিডের দেয়ালের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখেন এইগুলোই কিন্তু আমি তখন দেখিয়েছিলাম, এই সিঁড়িটা যেখান দিয়ে উপরে উঠলে সেই মূল গেট পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর করে নির্মাণ করেছিলেন এই মন্দির সেই সময়ের রাজা। কিন্তু এখানে আরেকটা কথা যেটা না বললেই না, বলিহারের রাজাদের মধ্যে অনেক
শিক্ষিত রাজা ছিলেন। রাজা কৃষ্ণেন্দ্র নাথ রায় বাহাদুর একজন লেখক ছিলেন। তার লেখা গ্রন্থগুলির মধ্যে কৃষ্ণেন্দ্র গ্রন্থবলী প্রথম এবং দ্বিতীয় খণ্ড কিন্তু দেশের মধ্যে অন্যতম ছিল। বিভিন্ন লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ে এখনও এই খণ্ডগুলো পড়া হয় ইতিহাস বিভাগে। দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় সপরিবারে কিন্তু চলে যান ভারতে, কিন্তু তখন রেখে যায় এই স্মৃতি আজও আমাদের জন্য মনে হয় ইতিহাসের সাক্ষী করে রেখে গিয়েছেন। তখন যদি তিনি না চলে যেতেন আর সেই সময় যদি সেই রাজা এবং জমিদারি প্রথা বিলুপ্ত না হতো, তাহলে কিন্তু এখনও এখানে অনেক লোকজন যাওয়া আসা করতো এবং এই রাজবাড়িটি তখন এখন আরও মনে হয় জীবন্ত থাকতো। এখন সময় এসেছে ডিজিটাল, সময় এসেছে অত্যাধুনিক প্রযুক্তির, এখন মনে হয় আরও উন্নত করে ফেলতো রাজারা। দেখেন চারিপাশে কত সুন্দর করে মন্দির তৈরি করেছে, আর মাঝখানে রয়েছে সেই মন্দিরের আঙ্গিনা। আপনি কিন্তু সেই মন্দিরের আঙ্গিনায় যদি কোনো অনুষ্ঠান হয়, সেটা কিন্তু মন্দিরের বারান্দায় বসে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তখনকার রাজাদের এত রুচি ছিল, সেটা এই রাজবাড়ি না দেখলে বোঝাই যায় না। সিঁড়ি বেয়ে মন্দিরের এই দোতলায় উপর এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দেখুন, একটু দেখুন কি অবস্থা। এই যে সেই সময়ের সিঁড়িগুলো এখনও মোটামুটি ভালো আছে, কিন্তু এগুলো এত পিচ্ছিল হয়ে গিয়েছে কারণ বর্ষা, আর এগুলো এতই চিপাচাপি যে ওঠা খুব কষ্ট হচ্ছিল। তারপরেও আমি উঠে সেই মন্দিরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং নেমে এসে এই পাশে যে আরও মন্দিরগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মন্দিরটা আসলে মনে হয় এখানে ভিতরে বৃষ্টির জল পড়ে, যার কারণে এটা একদমই অবস্থা খারাপ। আর এই পাশেরটা মনে হয় খুব সুন্দর আছে। হ্যাঁ, এই পাশেরটা খুবই সুন্দর আছে। এটাতে এখনও পূজা অর্চনা হয়, কারণ এখানে যে পূজা অর্চনার ফুল এবং যে পাত্র এই সব কিছু কিন্তু সেই অক্ষত অবস্থায় রয়েছে। এখনও যে পূজা অর্চনা হয় সেটা কিন্তু এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এই পাশে আরেকটু যাই, এই পাশে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাশে এটা রান্নাঘর, এখানে যে পূজা অর্চনার যে খাবার দাবার রান্না হয় সেই রান্নাঘর আর কি এটা। এই যে দেখেন চুলাগুলো কয়েকদিন আগেই পূজা হয়েছে এখানে, এর জন্য এই চুলাগুলো এখন এই অবস্থায়। এই যে বালতি এবং কুলা এগুলোই পূজার কাজে এগুলো ব্যবহার হয়, যার কারণে এগুলো এখন এই অবস্থায় রয়েছে। এটাও মন্দির, এটাও মন্দির। দেখেন এই পাশে মন্দিরের ভিতরে আসার পর কিন্তু মন্দির দেখতে পাচ্ছেন, এখানেও পূজা হয়। এখানে রোজ মনে হয় পূজা হয়, যার কারণে এগুলার যে একদম তাজা টাটকা যে পূজার ফুল এবং বিভিন্ন প্রসাদ তারা কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিমার সামনে দিয়ে রেখেছেন। এগুলা কিন্তু দেখা যাচ্ছে, এটা ছোট্ট একটি প্রতিমা, সেখানেও কিন্তু ফুল রয়েছে। বিমলেন্দু রায় বাহাদুর, উনি এখানকার রাজা ছিলেন। হ্যাঁ, উনি এখানকার রাজা ছিলেন। উনি কত বছর হবে উনি চলে গেছেন এখান থেকে, নওগাঁ থেকে? অনেক বছরই, প্রায় না হলেও 50 পার হয়ে যাবে। 47 গেছে মনে করেন। 1947 শেষে চলে গেছে এখান থেকে। উনি কেমন ছিল? আপনি কি লোক মুখে শুনছেন আপনার বাবা দাদু এরকম? না, ওই লোক ভালো ছিল, সবাই তো বলে ভালো ছিল। আমরা তো দেখিনি, আমরা সঠিক বলতেও পারবো না। ওই লোকের খালি ছবিটাই দেখা গেছে এই পর্যন্তই, তাছাড়া ওই লোককে আমরা দেখিনি। ছবি দেখছেন? ছবি দেখেছি, ছবিটা ভালো। তো মানুষ বলেছে যে না ভালো, সমস্ত গ্রামের লোক এলাক থেকে ছিল। আগে তো ঘর বাড়ি ছিল না, বুঝাচ্ছেন? এই রাজবাড়িতেই থাকতো? এইবার রাজবাড়ি থাকতো, সব ভালো করে সব যার তাই চলে যেত। এরকম আমার বাপ দাদুরাই গল্প করে গেছে। আচ্ছা আচ্ছা। আর ওনার সম্পদ জমা জমি নাকি অনেক ছিল? অনেক জমি। এখনো খাজনা টাজনা পাই, তো টাকা পয়সা পাই মনে হয় পায় না মনে হয়। আমরা সঠিক বলতে পারবো না, অফিস আদালতের ব্যাপার তো, তখন কি করে হয় জানে। ওরা মাঝে সাঝে আসে, না আসা নয়। রাজার বংশধর? রাজার বংশধর আসে মাঝে সাঝে, কালী পূজা দিবে আসবে। কালী পুজো দিতে আসবে এখানে? আসবে, হ্যাঁ। কালী পূজার কতদিন আছে? আর বেশি দিন নাই তো। পূজা হয় আষাঢ় মাসের পর, তারপরে বাসন্তী পূজা হয়, আপনার হচ্ছে এই পদ্মা পূজা হয়, এখানে ত্রিনাথ পূজাও হয়, এখানে আছে সব রকমের পূজারাই হয়। এই বিমলেন্দু রায় বাহাদুরের শেষ রাজার যে ছেলে, হ্যাঁ, ওনার হলো 3টা ছেলে। 3 ছেলের মধ্যে এক ছেলে মারা গেছে, আর 3 ছেলের মধ্যে 3টাই মারা গেছে। ওনার একটা নাতি আছে, বিমলেন্দু রায় বাহাদুরের নাতি। উনি হচ্ছে বর্তমানে এই প্রপার্টির মালিক। আমরা এটাই জানছি আর কি। উনি বর্তমান কোথায় অবস্থান করতেছেন? উনি কলকাতাতে। উনি কলকাতাতে আছেন।
মানে ওখান থেকে উনি এখানে এটা পরিচালনা করেন বা দেখাশোনা করেন? পরিচালনা না, এটা এখন বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গভর্নমেন্টের দায়িত্বে আছে। ওনারা একবার করছে। আচ্ছা, কিন্তু উনি যে ওনার যে নাতি উনি এখন পর্যন্ত জীবিত আছেন? হ্যাঁ, জীবিত আছেন উনি। ওনার সঙ্গে কথাও হয়েছে, আচ্ছা ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে আমাদের। পরবর্তীতে জানতে পারলাম যে ওই বিমানবন্দর রায় বাহাদুরের নাতি নাতি ছিলেন উনি। তাহলে তবে উনি বাংলাদেশে আসার প্ল্যান করছিল, 5ই আগস্টের আগে আসার প্ল্যান ছিল, কিন্তু 5ই আগস্টের পর উনি আশা চেঞ্জ হয়ে গেছে। তবে উনি একদিন আসবে এরকম আশা দিয়েছে আমাদেরকে, যে বলিহার রাজবাড়ি উনি আসবে। মানে আমাদের এই বাংলাদেশের দুরবস্থার কারণে উনি আসতে পারেননি? আসতে পারেননি, হ্যাঁ। যদি স্বাভাবিক থাকতো উনি আসতো? আসতেন, হ্যাঁ। উনি এই বলে আমাদের আখ্যা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আর ওনার সঙ্গে আমরা যোগাযোগ করি না। তবে আমাদের এই মন্দিরের যত অনুষ্ঠান উনি আমাদের হচ্ছে এই অনুষ্ঠানগুলো উনি মোবাইলে দেখেন। দীর্ঘ 5 বছর উনি দেখছেন। পরবর্তীতে আমরা 5 বছর পর ওনার পরিচয় পাই। নাতি কি না সেটাও উনি হচ্ছে প্রমাণ করছে। তার কিছু পুরাতন কিছু লোকজন ছিল, স্মৃতি, এবং ওনাদের মুখে শোনার পরে এখানকার যারা স্থানীয় জেলা বয়স্ক যারা ছিল তারা বললো যে হ্যাঁ, তাহলে অমুকের ছেলে। মানে ওনার বাবার নাম হচ্ছে কি যেন নাম ছিল, মানে আমরা তো দেখি নাই, এই জন্য ঠিক মনে করতে পারছি না, মনে করতে পারতেছি না। সেটা অনেক আগের কথা, জি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আসলে এই রাজবাড়ির যে রাজা ছিলেন তার নাতির সঙ্গে ওনার একটা কলিকের কথা হয়েছে, বা এই রাজবাড়িতে প্রত্যেকটা পূজাই হয় দাদা, তাই না? এই রাজবাড়িতে সব রকমের পূজাই হয় এই রাজবাড়ির মন্দিরে। এই মন্দিরের সেই পূজা অর্চনাগুলা উনি কিন্তু সেই ভারতে বসেই মোবাইল ফোনে দেখেন। দেখার পরেই কিন্তু উনি যেভাবেই হোক মোবাইল নাম্বারটা সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই পর্যন্তই জানিয়েছেন এখানকার যে 2 জন স্টাফ রয়েছেন। বাংলাদেশে, ভারতের। ও ভারতের? তো আরেকটু ভালো কথা, এই রাজা তো নাকি ভারতেই আছে, আর আপনি ভারত থেকে সেই রাজবাড়ি দেখতে আসছেন? দেখতে আসি, আমার মা বাবা এখানে, মামা মাসি সব এখানে আছে। আমি একাই ওখানে গেছি অনেক দিন আগে, কতদিন আগে ইন্ডিয়াতে চলে প্রায় গেছেন? 26-27 এরকম হবে। ওরে বাবা! এই দিদি 26 বছর হচ্ছে এই নওগাঁ থেকে ওনারা ভারতে চলে গিয়েছেন। কিন্তু কি একটা মানে পরিস্থিতি দেখেন, এই রাজা চলে গিয়েছেন ইন্ডিয়াতে, আর উনি ইন্ডিয়া থেকে কিন্তু সেই রাজবাড়ি দেখতে আসছেন। আসলে আসার পরে আপনাকে কেমন লাগতেছে দিদি? ভালো লাগতেছে। এনার নাতিপুতিরা এখন আছে কলিকাতায় আছে, কিন্তু বর্তমান এখানে তারা নাই। ওরা কখনো আসেননি পরে আর? এরা মাঝের মধ্যে আসে, অনেক দিন পর পর আসে, এখানে একটু দেখাশোনা করে, কিছু লোকজন উৎসাহিত করে আবার চলে যায়। আবার চলে হ্যাঁ, যান? হ্যাঁ, চলে মানে রাজার নাতিরা? নাতিরা আচ্ছা, রাজার ছেলে বা রাজা এরপর না, রাজার ছেলে এখানে কোনোদিন আসেনি, নাতিরা। বন্ধুরা, আজকে কিন্তু আমি এসেছিলাম সেই নওগাঁর এই বলিহার রাজবাড়িতে। এই বলিহার রাজবাড়ির আনাচে কানাচে যত যা কিছু আছে সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন।